সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা আলোচনা করব 2018 সালে নির্মিত কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত মিসির আলী উপন্যাসের কাহিনী অবলম্বনে তৈরি দেবী সিনেমাটির কাহিনী নিয়ে। মিস্ট্রি থ্রিলার ঘরানার এই সিনেমাটির কাহিনীর সূত্রপাত হয় 1757 সালের একটি ঘটনা দেখানোর মধ্য দিয়ে। আমরা দেখতে পাই পাল বংশের এক জমিদার সন্তান লাভের আশায় এক বিষ্ণু দেবীর সন্তুষ্টির জন্য একজন কুমারী মেয়েকে বলি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বলি দেওয়ার আগেই ঘটে এক অতি প্রাকৃত ঘটনা, যার জেরে স্বয়ং জল্লাদের নিজের মাথায় কাটা পড়ে তীব্র এক বাতাসের স্রোতে, আর বেঁচে যায় সেই মেয়েটি। তারপরে ঘটনা চলে আসে 2018 সালে ঢাকাতে। রানু নামের একজন মহিলাকে ঘুমন্ত অবস্থায় কেউ ডাকতে থাকে। শুরু থেকেই মহিলাটির কিছু সাইকোলজিক্যাল সমস্যা ছিল, তাই তার স্বামী আনিস নিজের স্ত্রীর ব্যাপারে কথা বলতে চলে আসে মিসির আলীর কাছে। মিসির আলী এক অদ্ভুত চরিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি পড়ান তিনি। শখের বশে অতিপ্রাকৃত ঘটনা নিয়ে করেন গোয়েন্দাগিরিও। সকালে সূর্যের দিকে তাকিয়ে চোখের পাওয়ার বাড়ানো, কিংবা নিজের লো কমোডের উপর চেয়ার বসিয়ে অন্যরকম হাই কমোড বানানোর মতো অদ্ভুত কাজও সে করে থাকে। তবে আনিস যখন মিসির আলীর বই আর গাছ ভর্তি সিঁড়িঘরটাতে আসে, তখন মিসির আলী নিজের পরিচয় গোপন করে আনিসকে পাঠিয়ে দেয় এক কবিরাজের দোকানে, যেখানে স্বপ্নে পাওয়া ওষুধ দিয়ে পুরুষদের যৌন রোগ সারানো হয়ে থাকে। তো আনিস কিছুটা আশাহত হয়ে ফিরে যায়। রানুর অসুখটা দিনে দিনে বাড়তে থাকে। সে নিজের অজান্তে এমন সব কথা বলে ফেলে যেগুলো পরে নাকি সত্যি হয়ে যায়। একা ঘরে থাকা অবস্থায় ভীষণ ভয় পেতে থাকে সে, আর রাতের বেলা স্বপ্ন দেখে একা একাই হাসি কান্নায় মেতে ওঠে। রানুর বয়স ছিল 26 বছর, আর তাদের বিয়ে হয়েছে 13 মাস। বিয়ের পর থেকে আনিস কিন্তু রানুকে এরকম অপ্রকৃতিস্থ অবস্থায় দেখতে পেয়েছে। আনিস সাহেব মিসির আলীর খোঁজ পেয়েছিলেন তার আপেল নামের এক কলিগের কাছে। আপেল নিশ্চিত করে ভুল ঠিকানা দেখানো সেই লোকটাই আসলে মিসির আলী, কারণ মিসির আলী নিজের পরিচয় লুকিয়ে রাখতে পছন্দ করেন। রানুরা যেই বাসায় ভাড়া থাকে সেই বাড়িওয়ালার বড় মেয়ের নাম নীলু। প্রথম পরিচয়ের দিন রানু নীলুকে গাড়িতে করে না গিয়ে রিকশায় ভার্সিটিতে যেতে বলে। নীলু ভার্সিটিতে গেলে আমরা দেখতে পাই তার শিক্ষক হলো মিসির আলী। আপন ভোলা লোকটিকে আমরা দেখতে পাই দুই পায়ে দুইটা আলাদা স্যান্ডেল পরতে, যেটা দেখে ছাত্রছাত্রীদের মধ্যে হাসির উদ্রেক ঘটে। নীলু বাসায় গেলে জানতে পারে তাদের গাড়িটা সেদিন রাস্তায় হাইজ্যাক হয়েছিল। এই পর্যায়ে সে অবাক না হয়ে পারে না, কারণ রানুর কথা শুনে সে রিকশায় করে না গেলে আজকে হয়তো তাকেও কিডন্যাপ হতে হতো। রানু বাসায় প্রায়ই দুই কিশোরী মেয়ের ছায়া দেখত, তবে এ কথা সে কারোর সঙ্গে শেয়ার করত না। সেদিন নীলু রানুর সাথে কথা বলতে তার বাসায় যায়। রানুর চেহারা একদম দেবীর মতো সুন্দর বলে মন্তব্য করে নীলু। তারা বেশ অনেকক্ষণ ধরে গল্প করে এবং তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। নীলু চলে যাবার পর রানু লক্ষ্য করে তাদের চায়ের কাপ কেমন যেন একা একাই নড়ে উঠেছে। সেই সঙ্গে ভেসে আসছে নুপুরের শব্দ। রানু যখন বাজার করতে বাইরে যেত, তখন তার কল্পনায় চলে আসতো একটা পরিত্যক্ত বাড়ির অবয়ব, আর তার ভেতরে সে দেখতে পেত একটা বিষ্ণু মূর্তি। এদিকে নীলুর ফেসবুকে আমরা দেখতে পাই একটা ফেক প্রোফাইল থেকে নিয়মিত মেসেজ আসতো। নীলু শুরুতে তাকে অ্যাভয়েড করলেও একসময় কৌতূহল পেয়ে বসে তাকে। সেও নিয়মিত চ্যাট করা শুরু করে সেই ফেক আইডির সাথে। তো এরপর সেদিন রাতেও রানুকে ডাকতে আসে সেই দুটি কিশোরী ছায়া। রানুকে তার স্বামী আনিস কোনো রকমে সামলায়। পরদিন উপায় না পেয়ে সে আবার চলে যায় মিসির আলীর কাছে। মিসির আলী রানুকে তার বাসাতে নিয়ে আসতে বলে। এদিকে রানুর সাথে সেই ভয়ঙ্কর ঘটনা কিন্তু প্রতি রাতেই ঘটতে থাকে। রাতের বেলা হঠাৎ করে পুরুষ কণ্ঠ আর নারী কণ্ঠ তাকে ডাকতে থাকে। সেই সঙ্গে সে দেখতে পায় দুজন কিশোরীর ছায়া। রানু তাই নিজেকে সুস্থ করতে আনিসের সাথে চলে যায় মিসির আলীর বাড়িতে। মিসির আলী শুরুতে ভেবেছিল রানুর এই ভবিষ্যৎ বলার ক্ষমতাটা আসলে মিথ্যা, হয়তো রানু মানসিকভাবে অসুস্থ। রানুর আসলেও অলৌকিক কোনো ক্ষমতা আছে কিনা সেটা টেস্ট করার জন্য মিসির আলী কিছু পরীক্ষা করে। তার হাতে থাকা 4টি কার্ডের অপর পিঠে কি আছে সেটা রানুকে না দেখে বলতে হবে। আশ্চর্যজনকভাবে রানু কার্ডের পেছনে কি কি সাইন আঁকা আছে সবকিছু না দেখে বলে দেয়। মিসির আলী বুঝতে পারে রানুর মধ্যে অলৌকিক ক্ষমতা আছে। সে বিস্মিত হয়, কিন্তু সেটা প্রকাশ করে না। রানুর কাছে তার এই ভয় পাওয়ার ঘটনা জানতে চায় মিসির আলী, অর্থাৎ ঠিক কবে থেকে রানু এরকম ভয় পাওয়া শুরু করেছে এবং সেই সঙ্গে ভবিষ্যৎ দেখার একটা ক্ষমতা অর্জন করেছে। রানু তাকে জানায় ছোটবেলায় তার মা বাবা মারা গেছে। সে মধুপুরে তার এক চাচার বাড়িতে মানুষ হয়েছে। তার চাচাতো বোন অনুফার গায়ে হলুদের দিনে তারা সবাই মিলে রং খেলে আর কাদা মাখামাখি করে।
তারপর সবাই মিলে গোসল করতে যায় নদীতে। কিন্তু হঠাৎ করে রানুর পা কিসে যেন চেপে ধরে, টানতে টানতে তাকে তলিয়ে ফেলে। তারপর টান দিয়ে খুলে ফেলে তার পায়জামা। ভয়ে রানু অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে জানতে পারে সে নাকি একটা লাশের সাথে আটকে গিয়েছিল। তারপর রানুকে ঢাকায় ট্রিটমেন্ট করতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর থেকেই রানু একা থাকলে বিভিন্ন জিনিস দেখে এবং ভয় পায়। যে লোকটির লাশ রানুকে আঁকড়ে ধরেছিল তার নাম নাকি ছিল জালালউদ্দিন। তবে ভবিষ্যৎ দেখার ক্ষমতা নাকি রানুর আরো অনেক আগে থেকেই ছিল। এ পর্যন্ত বলে রানু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। মিসির আলী আনিসকে পরামর্শ দেয় সে যেন রানুকে কখনো বাসায় একা না রাখে। সেদিনের মতো তাদেরকে বিদায় দিয়ে দেয় সে। সেদিন আনিস আর রানু অনেক ঘোরাঘুরি করে। রানুর মন ভালো হয়ে যায় এত ঘোরাঘুরি করে। আর মিসির আলী ভাবতে থাকে একজন মৃত মানুষ কিভাবে একটি মেয়ের পায়জামা খুলতে পারে। সেদিন আসলে কি হয়েছিল সেটা জানার কৌতূহল তার ভেতরে বাড়তে থাকে। প্রিয় দর্শক বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটি শুনে ইন্টারেস্টিং লাগলে অনুগ্রহ করে একটি লাইক করে দিতে ভুলবেন না কিন্তু। তো আবার গল্পে ফিরে আসা যাক। সেদিন রাতে আনিস হঠাৎ দেখতে পায় রানু ছাদের রেলিংয়ে বিপজ্জনকভাবে বসে কার সাথে যেন কথা বলছে। তাকে কোনো রকম ধরে নামিয়ে আনে সে। অন্যদিকে মিসির আলী চলে যায় মধুপুরে রানুর হেডমাস্টার চাচার সঙ্গে দেখা করতে। তবে তার চাচা সেই ঘটনার একটা ভিন্ন ভার্সন মিসির আলীকে বলে। সেদিন নদীতে রানু লাশের সাথে জড়িয়ে ডুবে গিয়েছিল ঠিকই, কিন্তু তার পায়জামা খুলে যাওয়ার মতো কোনো ঘটনাই ঘটেনি। রানু বলেছিল লাশটার নাম জালালউদ্দিন, কিন্তু প্রকৃত সত্য হলো লাশটা ছিল কয়েকদিনের পচা, তাই কেউই লাশের পরিচয় বের করতে পারেনি। মিসির আলী রানুর চাচাতো বোন অনুফার সঙ্গেও কথা বলে। সে জানায় ছোটবেলা থেকেই রানু ছিল একটু পাগল ধরনের, আর সে ভবিষ্যৎ বলতে পারত। তবে সেই জানায় তার গায়ে হলুদের দিন রানু ডুবে গিয়েছিল ঠিকই, কিন্তু তার পায়জামা খুলে নেওয়ার ঘটনাটি মিথ্যা। মিসির আলী এরপর চলে যায় থানায়। কয়েক দশক আগের ঘটনা, তাই খুব বেশি তথ্য পাওয়া যায় না সেখানে। তবে এটা জানা যায় যে লাশটির পরিচয় পাওয়া যায়নি এবং গলিত লাশটিকে নদীর পাশেই কবর দিয়ে দেওয়া হয়েছিল। মিসির আলী এখান থেকে দুটো অ্যাজাম্পশন করে। প্রথমত, পানিতে ডোবার ঘটনায় রানুর পায়জামা খোলা যায়নি, আর যে লাশের সঙ্গে জড়িয়ে সে ডুবে গিয়েছিল তার নাম পরিচয়ও জানা যায়নি। সম্ভবত জালালউদ্দিন নামের অন্য কোনো লোকের সঙ্গে রানুর অতীতে পায়জামা খুলে নেওয়া সংক্রান্ত বীভৎস কোনো ঘটনা ঘটেছিল। সেটার খোঁজ নিতে সে আরও ইনভেস্টিগেট করার সিদ্ধান্ত নেয়। এদিকে দিনের বেলা খালি বাড়িতে রানুকে সঙ্গ দেওয়ার জন্য আনিস জিতু মিয়া নামের একটি বাচ্চাকে কাজের লোক হিসাবে নিয়ে আসে। সেদিন ছিল নীলুর জন্মদিন। যে লোকটি তার সঙ্গে ফেসবুকে চ্যাট করত সে কোনোভাবে জেনে গিয়েছিল যে সেদিন ছিল নীলুর জন্মদিন। সে নীলুর দরজার সামনে উপহার এবং ফুল রেখে যায়, সেই সঙ্গে লিখে একটি সুন্দর প্রেমপত্র। রানুও সেদিন নীলুর সাথে দেখা করতে যায়। রানু কিন্তু অদ্ভুতভাবে আগে থেকেই জেনে যায় নীলুর প্রেমের ব্যাপারে। নীলু তাকে বলার আগেই রানু বলে দেয় যে সে জানে নীলুর পছন্দের একজন মানুষ তার সঙ্গে দেখা করতে যায়। নীলু একা লোকটির সঙ্গে দেখা করতে অস্বস্তি ফিল করছিল, তাই রানুকে নিয়ে সে একটা রেস্টুরেন্টে যায় লোকটির সঙ্গে দেখা করার জন্য। কিন্তু কথা অনুযায়ী লোকটি নীলুর সঙ্গে দেখা করতে আসে না, তাই একটু আশাহত হয়ে নীলুরা বাড়ি ফিরে আসে। এদিকে মিসির আলী রানুর ব্যাপারে আরও বেশি জানার জন্য তার গ্রামের সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে। কেউ শুরুতে তেমন কিছু বলতে চায় না, তবে জালালউদ্দিনের ব্যাপারে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে মিসির আলী জানতে পারে তাদের এলাকার সেই পুরনো বিষ্ণু মন্দিরে জালালউদ্দিনের সাথে একটি ঘটনা ঘটেছিল। অনেক খোঁজাখুঁজির পর এলাকার এক মুরব্বীর কাছ থেকে সেই ঘটনাটি জানতে পারে মিসির আলী। তাদের এলাকার পুরনো বিষ্ণু মন্দির থেকে একদিন সেই জালালউদ্দিন পাগলের মতো দৌড়ে বের হয়। সে সবাইকে বলতে থাকে সে পেতনি দেখেছে। সে নাকি দেখেছে সেখানে থাকা সেই বিষ্ণু মূর্তিটা একজন নারী হয়ে গেছে, আর তার শরীর থেকে আগুনের মতো হলকা বের হচ্ছে। প্রমাণ হিসাবে জালালউদ্দিন তার হাতে পোড়ার দাগও দেখায়। তবে কেউই তার কথা বিশ্বাস করে না। জালালউদ্দিন আগে থেকেই ছিল বেশ বখাটে প্রকৃতির লোক, তবে এরপর থেকে রহস্যজনকভাবে সেই লোকটি হয়ে পড়ে মানসিকভাবে বিকারগ্রস্ত। তবে এটা সত্যি যে এরপর থেকে সেই বিষ্ণু মূর্তিটা কিন্তু গায়েব হয়ে যায়, তবে এলাকাবাসীর ধারণা সেটি চুরি হয়ে গেছে। গ্রামে কয়েকদিন থাকার পর মিসির আলী জন্ডিসে আক্রান্ত হন। বেশ কিছুদিন তিনি হাসপাতালে ছিলেন। একটু সুস্থ হয়ে বাড়ি ফেরার পরই তার সঙ্গে দেখা করতে আসে রানু। তার অসুস্থ হবার খবর, হাসপাতাল থেকে বাসায় আসার খবর সবই যেন রানুর কাছে আগে থেকেই ছিল। তবে মিসির আলী এখন আর এসব দেখে অবাক হয় না। সে সরাসরি কাজের কথায় চলে আসে। নদীর ভেতরে যে লাশের সঙ্গে বেঁধে রানু ডুবে গিয়েছিল সেই লাশ জালালউদ্দিনের ছিল না, সেটা কোনো অজ্ঞাত ব্যক্তির ছিল এবং সেখানে পায়জামা খোলার কোনো ঘটনাও ঘটেনি। তবে গ্রামের মানুষের কথা শুনে মিসির আলী বুঝতে পেরেছে যে পায়জামা খোলার ঘটনাটা
আসলে জালালউদ্দিন নামের কোনো লোকই ঘটিয়েছিল এবং সে সেটা সম্ভবত করেছিল সেই নির্জন বিষ্ণু মন্দিরে। মিসির আলী সব মিসিং পাজলগুলো একসঙ্গে গাঁথতে শুরু করে। সে রানুকে জানায় তার ধারণা। রানু ছোটবেলায় প্রায়ই তাদের এলাকার সেই বিষ্ণু মন্দিরে যেত একা একা। হঠাৎ একদিন এলাকার সেই বখাটে ছেলে, যার নাম ছিল জালালউদ্দিন, সে রানুর মুখ চেপে ভেতরে নিয়ে যায় এবং খারাপ কাজ করার উদ্দেশ্যে তার পায়জামা খুলে ফেলে। কিন্তু এরপরই সে নাকি অদ্ভুত এক ঘটনার সাক্ষী হয়। হঠাৎ করে সে দেখতে পায় সেই বিষ্ণু মূর্তিটা রানুর ভেতরে ঢুকে গেল আর রানুর শরীর আগুনের মতো গরম হয়ে উঠল। জালালউদ্দিন ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আর সবাইকে বলতে থাকে সে নাকি মন্দিরের ভেতরে পেত্নী দেখেছে। তবে মিসির আলীর ধারণা এই সব কিছুই জালালউদ্দিনের কল্পনা ছিল। তার ভেতরে একটা পাপবোধ ছিল যে এমন একটা মেয়েকে এভাবে নষ্ট করতে চাওয়া নিয়ে তার সঙ্গে জায়গাটা ছিল পুরনো বিষ্ণু মন্দির, কাজেই ভয় পেয়ে হ্যালোসিনেট করাটা অস্বাভাবিক কিছু না। কিন্তু রানু মিসির আলীর এরকম যুক্তিবাদী কথায় ক্ষেপে যায়। সে দাবি করে সেদিন সত্যি সেই সুন্দর বিষ্ণু দেবীর ভেতর থেকে কিছু একটা তার শরীরের ভেতরে ঢুকে গিয়েছিল, কারণ এরপর থেকেই তার চেহারা সেই দেবীর মতো হয়ে গেছে এবং তার ভেতরের সেই অলৌকিক ক্ষমতাগুলো এসেছে। এসব বলতে বলতে রানু আবার অসুস্থ হয়ে পড়তে থাকে। ফলে আপাতত মিসির আলী তার যুক্তিবাদী কথা বলা বন্ধ করেন। এদিকে নীলুকে তার সেই ফেসবুকে পরিচিত লোকটি মেসেজ পাঠায় যে বান্ধবীর সঙ্গে না এসে একা একা আসতে, কারণ বান্ধবীকে দেখে সে লজ্জায় পড়ে গিয়েছিল। তার কথা মতো নীলু আবার সেই রেস্টুরেন্টে লোকটির সঙ্গে দেখা করতে যায়, তবে এবার সে একাই যায়। নীলুর সাথে যখন ফেসবুকে মেসেজ আদান প্রদান হতো তখন লোকটি বলেছিল তার বয়স অনেক বেশি, কিন্তু সে আসার পর নীলু দেখতে পায় তার সঙ্গে যে কথা বলতো সে আসলে একজন যুবক, দেখতে শুনতেও বেশ ভালো। ছেলেটির নাম রাব্বি। রাব্বির সাথে সবসময় একটা ক্যামেরা থাকতো, আসলে ছবি তোলাটাই তার হবি। সে সেখানে বসে নীলুর বেশ কয়েকটা ছবিও তুলে ফেলে। তারা সেখানে বেশ কিছুক্ষণ গল্প করে। রাব্বির কথাবার্তা শুনে নীলুর বেশ পছন্দ হয়ে যায়। এমনকি নীলু কয় চামচ চিনি খায় চাতে সেটাও রাব্বি মনে রেখেছে। রাব্বি জানায় তার মায়ের নামও ছিল নীলু, তবে ছোটবেলাতেই সে পৃথিবী ছেড়ে চলে গেছে। মায়ের সাথে নিজের ছোটবেলার একটা ছবিও সে নীলুকে দেখায়। সব মিলিয়ে ছেলেটির বাহ্যিক অবয়ব, ব্যক্তিত্ব এবং কথাবার্তা শুনে নীলু তাকে বেশ পছন্দ করে ফেলে। সেই রাতে রানু আরও বেশি নিজেকে হারিয়ে ফেলতে থাকে। কখনো ধোঁয়ার মাঝে অদ্ভুত উপাসনা করে, কখনো বিছানার নিচে লুকিয়ে থাকে ভয়ে। আনিস বুঝতে পারে না কিভাবে তার স্ত্রীকে সে স্বাভাবিক করবে। রানু প্রায় অচেতন অবস্থায় তার স্বামীকে ছোটবেলার সেই সুন্দর বিষ্ণু মূর্তির বর্ণনা দিতে থাকে। তারপর হাসতে হাসতে জ্ঞান হারায় সে। রানুর অসুস্থতার কথা শুনে অবশ্য পরদিন সকালে নীলু তাকে দেখতে যায়। রানু তার স্বামী আনিসকে বলে সেই বিষ্ণু মূর্তি তাকে খুঁজে এনে দিতে হবে। মিসির আলী এবার ফোকাস করেন সেই বিষ্ণু মূর্তির উপর। এ বিষয়ে তিনি যোগাযোগ করেন সেই এলাকার একজন পূজারীর সাথে। সে জানায় পাল বংশের সেই জমিদারদের বাস ছিল মধুপুর অঞ্চলে। তাদের শেষ জমিদারের কোনো সন্তান হতো না। তখন সে সন্তান লাভের আশায় কোথা থেকে যেন একটা বিষ্ণু মূর্তি এনে উপাসনা শুরু করে। তারপর সেই মূর্তির সন্তুষ্টি অর্জনের জন্য দুইজন কুমারী মেয়েকে বলি দেওয়া হয়। তারপরও কাজ না হওয়ায় ধরে আনা হয় আর এক কুমারী মেয়েকে। কিন্তু তাকে বলি দেওয়ার আগেই হঠাৎ করে দেবী মূর্তি থেকে অলৌকিক এক বাতাস এসে জল্লাদকে মেরে ফেলে, যেটা আমরা সিনেমা শুরুতে দেখেছিলাম। এরপর থেকে সেই গ্রামে নাকি প্রথমে বলি দেয়া সেই দুই কিশোরী যমজ মেয়ের আত্মা ঘুরে বেড়াতো। অনেকেই সেই ছায়া দেখেছে। আর এর কিছুদিন পরেই সেই জমিদার এবং তার স্ত্রী দুজনেই মারা যায় এবং ধীরে ধীরে জমিদার বাড়ি ভুতুড়ে বাড়িতে পরিণত হয়। তবে সেই বিষ্ণু মূর্তি রয়ে গিয়েছিল সেই জমিদার বাড়ির মন্দিরেই, কিন্তু সেখানে গেলে পাছে নির্বংশ হতে হয় সেই ভয়ে মানুষ সেখানে যেত না। তবে জালালউদ্দিনের ভয় পাওয়ার ঘটনার পর সেই মন্দির থেকে বিষ্ণু মূর্তিটা হারিয়ে যায়। চোর সন্দেহে মোখলেস নামের একজনকে ধরে পেটানো হয়, কিন্তু মূর্তি আর পাওয়া যায় না। সেই চোরের সঙ্গেও মিসির আলী কথা বলে, কিন্তু বুঝতে পারে যে মূর্তি চুরি করার মতো এত সাহসী লোক সে নয়। এরপর মিসির আলী গ্রামের এক ফোন কলের দোকান থেকে রানুকে ফোন দিয়ে জানায় মূর্তির কোনো খোঁজ পাওয়া যায়নি। রানু অবশ্য ধরেই নিয়েছিল যে মূর্তিটার খোঁজ পাওয়া যাবে না। সে সন্তুষ্ট কণ্ঠে মিসির আলীকে জানায় সে যেই ফোনের দোকান থেকে কল করেছে সেই লোক আজকে 4 লক্ষ টাকার একটা লটারি জিতেছে। তবে এই কথাটা সে এখন পর্যন্ত কাউকে জানায়নি। মিসির আলী লোকটির সঙ্গে কথা বলে সেটা কনফার্ম করে। রানুর কথা হলো এই যে সে মানুষের সব গোপন কথা চাইলেই বলে দিতে পারছে, এটা কোনো অলৌকিক শক্তি ছাড়া সম্ভব নয়। তার ধারণা মূর্তিটা আসলে তার শরীরের ভেতরেই আছে, এজন্যই বাস্তবে সেটিকে কোথাও পাওয়া যাচ্ছে না। মিসির আলীর কাছে অবশ্য এই সমস্ত কথা বিশ্বাসযোগ্য মনে হয় না।
এদিকে সেদিন রাতে রানুর বাসার সেই কাজের ছেলে জিতু মিয়া গভীর রাতে ঘুম ভেঙে সিঁড়ি ঘরে প্রস্রাব করতে গেলে সেই দুই কিশোরীর ভূত তাকে ভীষণ ভয় দেখায়। দুষ্টু ছেলে টয়লেট রেখে সিঁড়িতে মূত্র বিসর্জন করতে গিয়ে ধরা খেলো আর কি। এদিকে দুই নারীর ছায়ার কথা কিন্তু গ্রামের সেই লোকও বলেছিল, যে পালবাড়িতে বলি দেওয়া দুই কুমারী মেয়ের কথা। তারা নাকি আবার ছিল দুই যমজ বোন। এদের ছায়া কিন্তু রানুও দেখতে পেত। এর মধ্যে আনিস জিতুর চিৎকার শুনে তাকে বাঁচাতে আসলে সেও এক অদ্ভুত ধরনের নুপুরের শব্দ শুনতে পায়। পরদিন সে সোজা চলে যায় মিসির আলীর বাসায়। মিসির আলী অবশ্য ধারণা করে সবকিছুই ইনডিউসড হ্যালুসিনেশনের ব্যাপার স্যাপার, অর্থাৎ দীর্ঘদিন ধরে রানু তাদেরকে বলে আসছে যে সে এরকম দুই কুমারী মেয়ের কথা শোনে, তারা তাকে ডাকে এবং বিভিন্ন নুপুরের শব্দও করে। এসব কথা শুনতে শুনতে তাদের মনেও একটা ধারণা তৈরি হয়েছে যে এদের উপস্থিতি হয়তো আসলেও আছে। তাই বাস্তবে না থাকলেও জিতু আর আনিস এই অভিজ্ঞতা প্রত্যক্ষ করেছে। তবে মিসির আলী নিজে ব্যাপারটা দেখার জন্য রানুর বাসায় চলে যায়। জিতুর সঙ্গেও সে কথা বলে, সেই সাথে নিজেও রান্নাঘর থেকে খুটখাট আওয়াজ পায়। পুরো বাসা জুড়েই একটা গুমোট অনুভূতি থাকলেও মিসির আলী বিষয়টাকে ইঁদুরের আওয়াজ বলে উড়িয়ে দেন। তবে সেই রাতে মিসির আলী রানুর বাসাতে থেকে যান এবং সবকিছু নিজ অনুভূতি দিয়ে প্রত্যক্ষ করেন। এদিকে নীলু সেই রাব্বির সঙ্গে ভালোই সম্পর্কে জড়িয়ে যায়। তারা একসাথে রেস্টুরেন্টে খেতে যায়, যেখানে ছেলেটি নীলুর জন্য একটা ফুলের মালা নিয়ে এসেছিল। আবার মালার গন্ধ বেশি কড়া মনে হওয়ায় মালাটা সাথে সাথে সে ফেলেও দেয়। সব ব্যাপারে অতিরিক্ত খেয়াল রাখার ব্যাপারটা আমাদের মনে কেমন একটু সন্দেহের উদ্রেক ঘটায়। এর মধ্যে রাব্বি নীলুকে জানায় তার বাবা নীলুর সাথে দেখা করতে চায়। আজ সে নীলুকে নিয়ে তার বাসায় যাবে, আবার রাত 8টার আগেই তাকে বাড়িতে পৌঁছে দিয়ে যাবে। নীলু ডেটে যাবার আগে বাসায় ছোট বোনের উদ্দেশ্যে একটা চিঠি লিখে গিয়েছিল যে সে যেখানেই যাক রাত 8টার মধ্যেই বাড়িতে ফিরে আসবে। এই চিঠিটা নীলুর বোন রানুকে দেখায়, কিন্তু চিঠিটা পড়ার পর থেকেই রানু হঠাৎ করে অসুস্থ বোধ করা শুরু করে। তার ভেতরে নতুন একটা ভীষণ আসে, যেখানে তাকে সতর্ক করা হয় যে নীলুর সামনে বিশাল বিপদ। এদিকে আমরা বাস্তবেও দেখতে পাই ঠিক তাই ঘটছে। নীলুকে নিয়ে রাব্বি ঢাকার বাইরের দিকে একটা রাস্তাতে অনেক জোরে গাড়ি ছোটাতে থাকে। নীলু তখন রাব্বিকে জানায় সে বাড়িতে ফিরে যাবে, কিন্তু রাব্বি গাড়ি লক করে দেয় এবং সেই সঙ্গে নীলুর হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। নীলু বুঝতে পারে যে সে এক সাইকোর পাল্লায় পড়েছে। অন্যদিকে বাড়িতে রানু তরপাতে থাকে যে নীলুর সামনে বিশাল বিপদ। এই কথা বলে তার স্বামী আনিসকে সে নীলুকে সাহায্য করতে যেতে বলে, কিন্তু আনিস বুঝতে পারে না সে এখন কি করবে। এদিকে আমরা দেখতে পাই রাব্বি নীলুকে একটা টর্চার রুমে নিয়ে এসেছে। তাকে হাত পা বেঁধে রাখা হয়েছে। সেই টর্চার রুমের দেয়ালে অসংখ্য মেয়ের ছবি, সেখানে রাখা বিভিন্ন ধারালো অস্ত্র দেখে আমরা বুঝতে পারি এর আগেও এই রুমে রাব্বি বহু মেয়েকে প্রেমের ফাঁদে এনে টর্চার করে মেরে ফেলেছে। আসলে রাব্বি ছিল একজন সাইকোপ্যাথ। সে মেয়েদেরকে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে ধরে নিয়ে আসতো এখানে এবং নিজের ইচ্ছামতো টর্চার করে মেরে ফেলতো। তবে এই সময়ে আমরা এক অদ্ভুত বিষয় ঘটতে দেখি। রানুর শরীরের আত্মা যেন নীলুর শরীরের ভেতরে প্রবেশ করছে, আর সেই কষ্টে রানু ছটফট করছে। রাব্বি যখন কোনো কিছু দিয়ে নীলুর শরীরে আঘাত করে সেই ব্যথা যেন রানু অনুভব করতে থাকে। এদিকে অনেক দেরি হয়ে যাবার পরও নীলু বাসায় না আসায় নীলুর বাবা পুলিশকে ইনফর্ম করে, কিন্তু পুলিশ নীলুর কোনো খোঁজ পাচ্ছিল না। অন্যদিকে আমরা দেখতে পাই রাব্বি সাইকোপ্যাথের মতো নিজের হাত কামড়ে ধরেছে আর একটা চাপাতি নিয়ে নীলুকে কয় টুকরা করবে সে ব্যাপারে কথা বলছে। হঠাৎ করে রানুর শরীর থেকে যেন একটা আলোকরশ্মি বের হয়ে যায়, আর নীলু যে ঘরে বন্দি ছিল সেই ঘরের জানালা ভেঙে ঢুকে পড়ে নীলুর শরীরের ভেতরে। সেই বিষ্ণু মূর্তির থেকে অলৌকিক শক্তিটা যেভাবে বিপদের সময় রানুর শরীরে প্রবেশ করেছিল, ঠিক সেভাবে এখন রানুর শরীর থেকে যেন ঢুকে যায় নীলুর শরীরে। ফলে মুহূর্তের মধ্যে নীলু বদলে যায় এবং শিকার থেকে হয়ে ওঠে শিকারী। একটু আগেও তার অসহায়ত্বে দেখে সাইকোটা হাসছিল, কিন্তু মুহূর্তের ভেতরে তার হাতে আসা অলৌকিক শক্তি দিয়ে ঘরের ভেতরে থাকা টর্চার করার জন্য রাখা সবগুলো পেরেক যেন বাতাসে ভাসাতে থাকে সে। তারপর সেই পেরেকগুলো একে একে ছুটে গিয়ে বিদ্ধ হতে থাকে রাব্বির শরীরে এবং সেখানেই সে মৃত্যুবরণ করে। নীলু সাইকোপ্যাথটার হাত থেকে মুক্তি পায়, কিন্তু রানু হয়ে পড়ে আরো অসুস্থ এবং সেদিনই সে মৃত্যুবরণ করে। কয়েক মাস পর রানুর কবরের সামনে দেখা হয় মিসির আলী আর নীলুর সাথে। নীলু আগে থেকেই মিসির আলীর ছাত্রী হওয়ায় সে তাকে চিনত, কিন্তু রানু মারা যাবার পর নীলু যেন ধীরে ধীরে হয়ে উঠল রানুরই আরেক রূপ।
তার বাহ্যিক অ্যাটিটিউড ধীরে ধীরে রানুর মতো হয়ে গেল এবং রানু যেমন না দেখেই অনেক কিছু বলে দিতে পারত, নীলুও সেরকম কথা বলতে পারত। মিসির আলী বুঝতে পারল রানুর ভেতরে থাকা সেই অলৌকিক ক্ষমতাটা কোনোভাবে নীলুর শরীরে প্রবেশ করেছে এবং তারপরেই রানু চলে গেছে এই পৃথিবী ছেড়ে। হয়তো সামনে অন্য কোনো নারীকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য নীলুর শরীর থেকেও সেটা বের হয়ে যাবে এবং এই চক্রটা চলতে থাকবে অসীম পর্যন্ত। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে যেটা বোঝানো হয়েছে সেটা অনেকটা অতৃপ্ত আত্মার প্রতিশোধের মতো। বাংলাদেশের অনেক জমিদার বাড়ি থেকেই কিন্তু এরকম ভুতুড়ে গল্পের উদ্ভব হয়েছে। এখনো অনেক অত্যাচারী জমিদারের পরিত্যক্ত বাড়ি থেকে মানুষ রাতের বেলায় কান্নার আওয়াজ শুনতে পায়, কখনো বা ভেসে আসে নূপুরের শব্দ। আমাদের এই দেবী গল্পে যে অত্যাচারী জমিদার ছিলেন, তিনি সন্তান লাভের আশায় বিষ্ণুমূর্তি এনে তার সামনে দুই যমজ বোনের শিরচ্ছেদ করেন। এমন হতে পারে যে এরপর থেকে সেই যমজ কুমারী বোনের অতৃপ্ত আত্মা দুইটি ঢুকে পড়ে সেই বিষ্ণু মূর্তির ভেতরে এবং অপেক্ষায় থাকে নিজেদের মতো অত্যাচারের শিকার হওয়া অন্য কোনো মেয়েকে বাঁচানোর জন্য। এরপর যখন আরেকটি মেয়েকে বলি দেওয়া হচ্ছিল, তখন তাদের সেই আত্মা সেই জল্লাদের মৃত্যুর কারণ হয়ে ওঠে। 200 বছর পরিত্যক্ত অবস্থায় সেই মূর্তি পড়েছিল জমিদার বাড়ির মন্দিরে। এরপর রানু ছোটবেলায় সেখানে যাওয়া শুরু করলো সময় কাটানোর জন্য। এর মধ্যে জালালউদ্দিন নামের সেই বখাটে লোকটা রানুকে সম্ভ্রমহানির চেষ্টা করলে সেই মূর্তি থেকে আত্মাগুলো প্রবেশ করে রানুর শরীরে এবং তার গা আগুনের মতো গরম হয়ে যায়। এই ঘটনাই পরবর্তীতে জালালউদ্দিন আগুন বের হওয়া পেতনি দেখা হিসাবে বর্ণনা করেছিল। সেই শক্তি রানুর শরীরে প্রবেশ করার পর থেকে রানু অন্যরকম হয়ে যায়। তার মধ্যে এক ধরনের অলৌকিক ক্ষমতা আসে, যেটার মাধ্যমে অনেক অদেখা বিষয় সে দেখতে পায়। কিন্তু একই সাথে সেই মূর্তির ভেতরে থাকা দুই বোনের আত্মা রানুকে পরিচিত করত তাদের কাছে আসার জন্য, অর্থাৎ নিজেকে শেষ করে দেওয়ার জন্য। তাতে তাদের আত্মা মুক্তি পাবে রানুর শরীর থেকে। এরপর যখন নীলু আক্রান্ত হয় সেই সাইকোর দ্বারা, তখন রানু প্রাণপণে চেষ্টা করতে থাকে তার শরীর থেকে সেই ক্ষমতা নীলুর শরীরে ট্রান্সফার করার জন্য। সে একসময় সফল হয়। ফলে সেই দেবী মূর্তির ক্ষমতা, অর্থাৎ দুই যমজ সহোদরের আত্মা প্রবেশ করে নীলুর শরীরে। এর মাধ্যমে নীলুও সেই অলৌকিক শক্তি লাভ করে এবং সেই সাইকোকে শেষ করে দেয়। হুমায়ুন আহমেদের দেবী গল্প থেকে এই সিনেমাতে প্রতিটি চরিত্র নেওয়া হলেও সিনেমাতে কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন সিনেমাতে নীলুর সাথে ছেলেটির ফেসবুকে পরিচয় হলেও গল্পের বইয়ে হয়েছিল পেপারে বিজ্ঞাপন দেখে চিঠি লেখার মাধ্যমে। তবে এখানে একটি না বলার রহস্য থেকে যায়, সেটা হলো কেন সাইকো ছেলেটা মেয়েদেরকে নিজের টর্চার সেলে নিয়ে গিয়ে টুকরো টুকরো করে হত্যা করত। যেহেতু সিনেমাতে ছেলেটি বলেছিল তার মায়ের নামও ছিল নীলু, যে ছোটবেলায় তাকে ছেড়ে চলে গিয়েছিল, তাই আমার মনে হয় ছেলেটির মধ্যে একটা ট্রমা কাজ করত নীলু নামের মেয়েদের প্রতি। নিজের মায়ের ছেড়ে যাওয়ার প্রতিশোধ নিতে সে ফেসবুকে নীলু নামের মেয়েদের নক করে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তাদেরকে নিজের কাছে নিয়ে আসতো এবং সবশেষে হত্যা করে নিজের মায়ের প্রতি প্রতিশোধের ক্ষুধা নিবৃত্ত করত। প্রিয় দর্শক বন্ধুরা, দেবী গল্পের এক্সপ্লেনেশন ভিডিও এখানেই শেষ করছি। ইদানিং নতুন বাংলা কন্টেন্টের পরিমাণ কমে গেছে, তাই আমি চেষ্টা করছি বাংলাদেশে নির্মিত বিভিন্ন ওল্ড ক্লাসিক কন্টেন্টগুলো এক্সপ্লেইন করার। তবে পুরাতন ভিডিও দেখে হয়তো ভিউ একটু কম হচ্ছে, কিন্তু আমি সবসময় আমার লয়াল দর্শকদের প্রায়োরিটিকেই প্রাধান্য দিতে পছন্দ করি। তাই আমার ভবিষ্যতেও চেষ্টা থাকবে এরকম ওল্ড ক্লাসিক গল্পগুলো এক্সপ্লেইন করার। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন। সেই সঙ্গে এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমাদের আর ফর রিভিউ বাংলা ইউটিউব চ্যানেলটির। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করছি। বিদায়।